আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদে স্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি সামির হোসেন। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। ফেব্রুয়ারির মাঝামাঝিতে নির্বাচনে বাংলাদেশ প্রস্তুত বললেন প্রধান উপদেষ্টা। বিনিয়োগের আহ্বান জানিয়ে মালয়েশিয়ার সাথে প্রতিরক্ষা সহ 5 সমঝোতা সই। শেখ হাসিনার পক্ষে মামলা পরিচালনায় জেড.আই খান পান্নার আবেদন নাকচ। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর মামলায় কেন আগ্রহ ট্রাইব্যুনালের প্রশ্ন। ডাকসু নির্বাচনের মনোনয়ন ফরম বিতরণ শুরু। 18ই আগস্ট পর্যন্ত বিক্রি ও জমার শেষ দিন 19শে আগস্ট। ধর্মের নামে বিভ্রান্তি ছড়িয়ে নির্বাচন বিতর্কিত করার ষড়যন্ত্র চলছে বিএনপির অভিযোগ। কোকো রাজনৈতিক প্রতিহিংসায় চিকিৎসা বঞ্চিত ছিলেন মন্তব্য। এবং সবুজের সাথে বাংলাদেশ স্লোগানে পাবনায় প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ। পরিবেশ প্রতিবেশের টেকসই উন্নয়নে সহায়ক হবে আশা। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার বিস্তারিত সংবাদ। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন, ফেব্রুয়ারির মাঝামাঝিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানে প্রস্তুত বাংলাদেশ। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে তিনি বাংলাদেশে বিনিয়োগের জন্য মালয়েশিয়ার ব্যবসায়ীদের আহ্বান জানিয়েছেন। বৈঠকে দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতা সহ বেশ কয়েকটি বিষয়ে 5টি সমঝোতা স্মারক ও 3টি নোট বিনিময় হয়েছে। মোস্তফা মল্লিকের রিপোর্ট। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের 3 দিনের রাষ্ট্রীয় সফর। প্রথম দিন মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর নেতৃত্বে মালয়েশিয়ার প্রতিনিধি দল এবং অধ্যাপক ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দলের বৈঠক। পুত্রজায়ায় অধ্যাপক ইউনূস পৌঁছলে তাঁকে স্বাগত জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। সে সময় প্রধান উপদেষ্টাকে লাল গালিচা সংবর্ধনা দেয়া হয়। এরপর দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে 5টি সমঝোতা স্মারক সই এবং 3টি নোট বিনিময় হয়েছে। উচ্চশিক্ষা ও হালাল অর্থনীতিতে সহযোগিতা এবং কূটনীতিকদের প্রশিক্ষণ বিষয়ে নোট বিনিময় হয়। এছাড়া প্রতিরক্ষা সহযোগিতা, তরল প্রাকৃতিক গ্যাস সরবরাহ, এলএনজি অবকাঠামো, পেট্রোলিয়াম পণ্য ও সংশ্লিষ্ট অবকাঠামো খাতে সহযোগিতা সহ বেশ কয়েকটি বিষয়ে সমঝোতা স্মারক সই হয়েছে। এরপর অধ্যাপক ইউনূস ও আনোয়ার ইব্রাহিমের মধ্যে একান্ত বৈঠকও হয়। পরে যৌথ সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। নানা কারণে মালয়েশিয়ার সঙ্গে আমাদের খুব কাছের সম্পর্ক। বিশেষ করে বহু বাংলাদেশি এখানে কাজ করছে। বাংলাদেশের অর্থনীতি ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। এখন পর্যন্ত দেশ সঠিক পথেই আছে। অর্থনীতি ও প্রতিষ্ঠানগুলো পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। আগামী সংসদ নির্বাচন নিয়ে বাংলাদেশ প্রস্তুত বলেও জানান তিনি। এখন আমরা নির্বাচনের জন্য প্রস্তুত। আসছে ফেব্রুয়ারির মাঝামাঝিতে নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে নতুন সরকার প্রতিষ্ঠিত হবে। বাংলাদেশের কার্যক্রম স্বাভাবিকভাবে চলবে। বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠায় অধ্যাপক ইউনূসের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে মন্তব্য করেছেন মালয়েশিয়ান প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। বাংলাদেশের শান্তি এবং নিরাপত্তায় ইউনূসের অবদান রয়েছে। মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশের বিনিয়োগ, বাণিজ্য, সংস্কৃতি ও শিক্ষার সহযোগিতা অব্যাহত রয়েছে। এটা আরও বাড়বে। বুধবার ন্যাশনাল ইউনিভার্সিটি কেবাসাং মালয়েশিয়া প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করবে। শিক্ষার্থীদের উদ্দেশ্যে স্মারক বক্তৃতা করবেন প্রধান উপদেষ্টা।
মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। জুলাই আগস্টে হত্যার অভিযোগে শেখ হাসিনার পক্ষে মামলা পরিচালনার জন্য আইনজীবী জেরাই খান পান্নার আবেদন নাকচ করে দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আদালত বলেছেন, পলাতক থাকায় তার পক্ষে স্টেট ডিফেন্স আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে, অন্য আইনজীবীর মামলা পরিচালনার সুযোগ নেই। তাছাড়া শেখ হাসিনার মামলায় কেন এত আগ্রহ, এমন প্রশ্ন করেন আদালত। এদিকে চানখারপুলের শিক্ষার্থী আনাসসহ 6 জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণ চলছে। সাক্ষ্য দিচ্ছেন শহীদ আনাসের মা সঞ্জিদা খান। সকালে মামলার আসামি শাহবাগ থানার বরখাস্ত পরিদর্শক আরশাদ এবং 3 কনস্টেবল সুজন, ইমাজ হোসেন ইমন ও নাসিরুলকে হাজির করা হয়। সাভারে এপিসি থেকে ইয়ামিনকে ফেলে দিয়ে হত্যার অভিযোগে করা মামলায় তদন্ত প্রতিবেদন 14ই সেপ্টেম্বর দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে। মামলার 15 আসামির মধ্যে হাজির করা হয় জাকির হোসেন ওরফে মামা জাকির সহ 7 জনকে। এছাড়া 2013 সালের 5ই মে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যার ঘটনায় করা মামলার তদন্ত প্রতিবেদন 12ই নভেম্বর দাখিল করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। মামলার 21 আসামির মধ্যে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু ও সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান সহ 4 জনকে হাজির করা হয়। জেরাই খান পান্না উনি এর আগেও ইতিপূর্বে আপনাদের মাধ্যমে উনি জানিয়েছিলেন উনি যে আমাদের যে সাবেক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওনার পক্ষে উনি একজন আইনজীবী হিসেবে নিয়োজিত হতে চেয়েছিলেন। এর আগেও আপনাদের মাধ্যমে উনি এই ইনফরমেশনটা দিয়েছিলেন। তো এর পরবর্তীতে উনি একটি অ্যাপ্লিকেশন করেছিলেন ট্রাইব্যুনাল বরাবর, এবং এই অ্যাপ্লিকেশনটা উনি ইয়ের কাছে নিয়ে আসছিলেন, রেজিস্ট্রার বরাবর নিয়ে আসছিলেন, কিন্তু যেহেতু আইনজীবী নিয়োগ হয়ে গেছে রেজিস্ট্রার, সেই ক্ষেত্রে রেজিস্ট্রার এটা অপারগতা প্রকাশ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের মনোনয়ন ফরম বিতরণ চলছে। সকাল 10টায় সিনেট ভবনে চিফ রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র বিতরণ শুরু হয়। এ পর্যন্ত 5 জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের হলগুলোতেও হল সংসদের মনোনয়নপত্র বিতরণ চলছে। 18ই আগস্ট পর্যন্ত এই কার্যক্রম চলবে। 6 বছর পর 9ই সেপ্টেম্বর ডাকসু নির্বাচনে ভোট গ্রহণ হবে। জাতীয় নির্বাচনের আগে মানুষ সংস্কার ও পরিবর্তন চান বলে মনে করে সুশাসনের জন্য নাগরিক সুজন। প্রস্তাবিত জাতীয় সনদ চূড়ান্ত করতে জনমত জরিপের ফলাফল নিয়ে সংবাদ সম্মেলনে সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বলেছেন, আইনশৃঙ্খলা, অর্থনীতি, শিক্ষা, দুর্নীতি দমন এবং রাজনৈতিক ব্যবস্থা সংস্কারকে দেশের মানুষ অগ্রাধিকার দিচ্ছে। জাকি আক্তারের রিপোর্ট। 2023 সাল থেকে রাষ্ট্র মেরামত করার জন্য জনগণের মতামত নিয়ে কাজ করছে সুশাসনের জন্য নাগরিক সুজন। সেই ধারাবাহিকতায় রাষ্ট্র সংস্কারে জাতীয় ঐকমত্য কমিশনের জুলাই জাতীয় সনদ চূড়ান্ত করতে 64টি জেলায় জনমত জরিপ চালিয়েছে সংস্থাটি। 87% উত্তরদাতা সুজন জানায়, 87% মানুষ একই ব্যক্তিকে প্রধানমন্ত্রী, সংসদ নেতা ও দলীয় প্রধান দেখতে চান না। বিরোধী দল থেকে উচ্চকক্ষে ডেপুটি স্পিকার চান 82% মানুষ। জুলাই জাতীয় সনদ তৈরি করছে সেটাকে সহায়তা করা, সেই ব্যাপারে জনমত সৃষ্টি করা। এই জরিপটাতে যেটা উঠে এসছে, মানুষ এটা চায়, মানুষ সংস্কার চায়, মানুষ পরিবর্তন চায়। নির্বাচন হলেই দেশে সুশাসন ফিরে আসবে না বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রোবায়েত ফেরদৌস। নির্বাচনের পালাবদল করে যে সরকার আসবে তার প্রতি কিন্তু আমরা আস্থা রাখতে পারি না। এই জন্যই সংস্কারগুলো দরকার। এমন সরকার চাই যারা গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিবেন, এবং সবচেয়ে যেটা দরকার, জবাবদিহি করতে হবে। রাষ্ট্র সংস্কারে শুধু সরকার নয়, নাগরিক সমাজ ও গণমাধ্যমকে এগিয়ে আসতে হবে বলেও মনে করেন সুজন। জাকি আক্তার, চ্যানেল আই, ঢাকা। রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরে গণতন্ত্র প্রতিষ্ঠায় তারেক রহমান সম্প্রতি যে বক্তব্য দিয়েছেন, বাংলাদেশের বাস্তবতায় সেটা কতটুকু সম্ভব? টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেছেন, রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরে গণতন্ত্র বিষয়ে খুব বেশি সংস্কারের চর্চা দেখা যায় না। দলের ভেতরে গণতন্ত্র প্রতিষ্ঠা দলকেই করতে হবে। ওবায়দুল রশিদের রিপোর্ট। গণতন্ত্রের ভিতকে ধীরে ধীরে আমাদেরকে মজবুত করে গড়ে তুলতে হবে। সেটি বাংলাদেশের সকল পর্যায়ে,
স্থানীয় সরকার পর্যায় থেকে শুরু করে জাতীয় পর্যায় পর্যন্ত, এবং অবশ্যই দলের ভেতরে সকল পর্যায়ে, সকল ইউনিট পর্যায়ে পর্যায়ক্রমিকভাবে আমাদেরকে চেষ্টা করে গড়ে তুলতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাম্প্রতিক এক বক্তব্যে বলেছেন, বিএনপির মধ্যে গণতন্ত্রকে শক্তিশালী করতে হবে। এ বিষয়ে চ্যানেল আয়ের সাথে কথা বলেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। রাজনৈতিক দলগুলো সংস্কার নিয়ে কোনো আলোচনা নাই, কোনো ধরনের উদ্যোগ আমরা দেখতে পাই না গণতান্ত্রিক চর্চার বিষয়ে। রাজনৈতিক দলগুলোর কাছ থেকে, নিজেদের কাছ থেকে প্রত্যাশা যে আসলে বৈষম্যবিরোধী আন্দোলনের যে মূল চেতনা এবং রাষ্ট্র সংস্কারের যে মূল কার্যক্রম, তার অংশ হিসাবে রাজনৈতিক দলগুলো তাদের নিজেদের দিকে তাকাবে। তারা নিজেরা কতটুকু গণতন্ত্র চর্চা করছে সেই বিষয়গুলো খতিয়ে দেখা দরকার। পুরনো রাজনৈতিক দলগুলোর পাশাপাশি তরুণদের রাজনৈতিক দল এনসিপির বিষয়েও কথা বলেন ডক্টর ইফতেখারুজ্জামান। যেটা হয়েছে, এই নতুন রাজনৈতিক দল তারাও কিন্তু খুব শীঘ্রই প্রতিষ্ঠিত চালু হওয়ার পর থেকেই যে প্রতিষ্ঠিত রোল মডেল যেটা আছে, যে দলবাজি, দখলবাজি, চাঁদাবাজি, এটি আমাদের রাজনৈতিক সংস্কৃতি, এভাবেই চলতে হবে, এটার মধ্যে তারা আত্মসমর্পণ করে ফেললো, তার মধ্যে নিজেদেরকে নিমজ্জিত করলো, যার ফলে তারা নিজেদের মধ্যে একটা, বলবো যে আমি এটুকু বলতে পারি যে এটা তাদের কাছ থেকে প্রত্যাশিত ছিল না। শুধু তাই নয়, এটা এক ধরনের আত্মঘাতী পথে তারা যাচ্ছে। তাদের উচিত ছিল এই চর্চাটাকে বর্জন করে নিজেদেরকে একটা আলাদা রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত করা, রাদার দেন টেকিং দি এক্সিস্টিং রোল মডেল। স্বচ্ছতা ও সংস্কারের বিষয়ে রাজনৈতিক দলগুলোর আরও গুরুত্ব দেওয়া উচিত ছিল বলে মনে করেন টিআইবির নির্বাহী পরিচালক ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, ধর্মের নামে বিভ্রান্তি ছড়িয়ে একটি গোষ্ঠী আগামী নির্বাচনকে বিতর্কিত করার ষড়যন্ত্র করছে। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকর ৫৬তম জন্মবার্ষিকীতে বনানী কবরস্থানে তাঁর সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বলেন, পুরো জাতি একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের অপেক্ষায় রয়েছে। রিজভী আরও বলেন, ফ্যাসিবাদীরা পালিয়ে গিয়ে কালো টাকা ও অবৈধ অস্ত্র ব্যবহার করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। রিজভী অভিযোগ করেন, আরাফাত রহমান কোকো রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছিলেন। আমাদের মনে হয়েছে যে জাতীয়তাবাদী শক্তিকেই টার্গেট করছে আরেকটা গণতন্ত্র বিরোধী শক্তি। তারা নানাভাবে, নানা কায়দায় ধর্মের নামে এই সমস্ত বিভ্রান্তিমূলক কথাবার্তা বলছে। নানাভাবে তারা চাচ্ছেন যে সামনের যে নির্বাচন, সেই নির্বাচনকে বিতর্কিত করার জন্য চক্রান্তে, ষড়যন্ত্রে মেতে উঠেছে। চিকিৎসা শেষে 10 দিন পর হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। জামাতের আমিরের চিকিৎসক ডাক্তার শহীদ আহমেদ চৌধুরী আশা প্রকাশ করে বলেছেন, 1 মাসের মধ্যে পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন ডাক্তার শফিকুর রহমান। ব্রিফিংয়ে দলের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, 3 সপ্তাহ পর জনসম্মুখে আসবেন জামাতের আমির। 2রা আগস্ট ইউনাইটেড হাসপাতালে ডাক্তার শফিকুর রহমানের বাইপাস সার্জারি হয়। 19 জুলাই জামাতের জাতীয় সমাবেশে অসুস্থ হয়ে পড়েন তিনি। ডাকসুর সাবেক ভিপি মাহফুজা খানম মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সকাল 10:30টার দিকে অফিসার্স ক্লাবে সাঁতার কাটা অবস্থায় অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে নেওয়া হয়। কিছুক্ষণ পর তিনি মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল ৭৯ বছর। মাহফুজা খানমের মরদেহ ইন্দিরা রোডের বাসায় নিয়ে যাওয়া হয়। পরিবারের পক্ষ থেকে জানাজা ও দাফনের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। তার একমাত্র মেয়ে সিঙ্গাপুর থেকে আসার পরই দাফনের বিষয়টি চূড়ান্ত হবে। মাহফুজা খানম সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদের স্ত্রী। অবৈধভাবে পাথর উত্তোলন আর পরিবেশ বিধ্বংসী বেপরোয়া লুটপাটে বদলে গেছে সিলেটের ভোলাগঞ্জ সাদা পাথর এলাকার চিত্র। পাথরের জায়গা এখন শুধুই ধুলো আর বালির স্তূপ। স্থানীয়দের ভাষ্য, গত 2 সপ্তাহে অন্তত 100 কোটি টাকার পাথর লুট হয়েছে। সাদিকুর রহমান সাকির তথ্য, ভিডিও চিত্রে মোশাহিদ রনির রিপোর্ট। সিলেটের ভেলাগঞ্জের নামে মানসপটে ভেসে ওঠে ছড়িয়ে ছিটিয়ে থাকা পাথরের সৌন্দর্য। কিন্তু রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে বিরামহীন চলছে বেপরোয়া পাথর লুট। প্রতিনিয়ত পাথরের সঙ্গে বালু লুটের ফলে
ভ্রমণ পিপাসুদের পছন্দের শীর্ষে থাকা এই পর্যটন কেন্দ্রটি বর্তমানে ক্ষতবিক্ষত। আগে রাতের আধারে লুটপাট চললেও এখন দিনেই চলছে পাথর উত্তোলন। এমন প্রকাশ্য অপরাধেও নেই প্রশাসনের দৃশ্যমান পদক্ষেপ। সাদা পাথরের সৌন্দর্য দেখার জন্যই দেশ বিদেশের পর্যটকরা এখানে ছুটে আসেন, কিন্তু আমরা দেখতে পাচ্ছি, আমার পিছনে দেখতে পাচ্ছেন যে কিভাবে পাথর লুট করা হচ্ছে। আসলে তারা খুবই নির্লিপ্ত, তারা এটা রক্ষা করতে পারছে না। এখন আর আগের মতন নাই, পাথর নাই। নৌকা ভর্তি করে কে বা কারা পাথর নিয়ে যাচ্ছে, ঠিক মতন ঘুরতে পারি না, ঠিক মতন মজাও পাচ্ছি না। এমন পরিবেশ বিধ্বংসী কার্যক্রম না থামলে অচিরে এই জনপদ মরুভূমিতে পরিণত হবে বলছেন পরিবেশবাদীরা। বিজেপি ক্যাম্প আছে, আনসার পুলিশ সবকিছু থাকার পরেও নির্বিচারে সাদা পাথর থেকে পাথর লুণ্ঠন হয়েছে। পাথর লুণ্ঠনের সাথে দলমত নির্বিশেষে ওই এলাকার সমস্ত প্রভাবশালী ব্যক্তিরা সম্পৃক্ত আছেন। উত্তোলন বন্ধে নিয়মিত অভিযান চলছে বলেই দায় এড়িয়েছে স্থানীয় প্রশাসন। বালু পাথর বন্ধে আমরা আসলে সবসময় আমরা মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করছি। সব মন্ত্রণালয় বা সব ডিপার্টমেন্টের সমন্বয়ে আমরা এখানে টাস্কফোর্স অভিযানের মাধ্যমে বন্ধ রাখার চেষ্টা করছি। প্রাকৃতিক সৌন্দর্য আর সম্ভাবনাময় পর্যটন কেন্দ্রটি রক্ষায় কার্যকর পদক্ষেপের দাবি স্থানীয়দের। মোশাহিদ রনি, চ্যানেল আই। সবুজের সাথে বাংলাদেশ স্লোগানে সমৃদ্ধ প্রকৃতি গড়তে পাবনায় বৃক্ষরোপণ করছে প্রকৃতি ও জীবন ক্লাব। মোবাইল নেটওয়ার্ক অপারেটর বাংলালিংকের সহযোগিতায় সবুজ প্রকৃতি গড়ার কর্মসূচিতে যুক্ত হয়েছেন তরুণ প্রজন্ম সহ সর্বস্তরের মানুষ। এমন উদ্যোগ পরিবেশ প্রতিবেশের টেকসই উন্নয়নে সহায়ক হবে বলছেন পরিবেশবাদীরা। পাবনা থেকে আখতারুজ্জামান আক্তারের তথ্য ও ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। বৈচিত্র্যপূর্ণ পরিবেশ ও প্রতিবেশের জেলা পাবনায় একদিকে যেমন রয়েছে চলনবিল, ফসলি জমি, তেমনি রয়েছে শিল্পাঞ্চলও। তবে প্রয়োজনের তুলনায় নেই বনাঞ্চল। পরিবেশগত ভারসাম্য রক্ষায় বাংলালিংকের সহযোগিতায় সারা দেশের মতো পাবনায়ও প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি। সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিপাদ্যে পাবনা জেলায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে প্রকৃতি জীবন ক্লাব। আমরা যদি সঠিকভাবে আমাদের এই বৃক্ষরোপণ করি আমাদের বাড়ির আশেপাশে, তাহলে কিন্তু এই যে এসির যে ব্যবহার, সেই ব্যবহার কিন্তু 30% কমানো সম্ভব। এবং এই কাজটি করতে হলে কিন্তু আমাদের কিন্তু প্রচুর গাছ লাগাতে হবে। আমাদের সারা বাংলাদেশটাও শীতল থাকবে, আমাদের বাড়িঘর শীতল থাকবে এবং আমাদের এই পরিবেশ প্রকৃতিও ভালো থাকবে। আসুন আমরা এই বর্ষায় সারা বাংলাদেশটাকে সবুজে ছেয়ে ফেলি। সবুজায়ন উৎসবের আবেশে সেজে ওঠে পাবনা কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। গাছ লাগিয়ে পরিবেশ বাঁচানোর চেষ্টা করি, আমরা কিন্তু আবার সবুজ সুলভ দেশ একটা করতে পারবো। এখান থেকে আমি নানা রকম ফল পাবো, আমার অবশ্যই অনেক ভালো লাগবে। গাছ না কেটে বেশি করে গাছ লাগাবো, গাছটিকে আমি যত্ন করব। এই প্রোগ্রাম মাধ্যমে বাংলাদেশে সবুজ বনায়নে একটা মুখ্য ভূমিকা পালন করতে পারবো এবং বাংলালিংক আপনাদের সাথে থাকবে আশা করি। প্রকৃত জীবন ক্লাব সারা দেশে যে কাজ করে যাচ্ছে তাদেরকে আমার অন্তর থেকে অভিবাদন। পরিবেশের ভারসাম্য রক্ষায় সময়োপযোগী উদ্যোগকে স্বাগত জানান বিশিষ্টজনরা। সুন্দর অ্যারেঞ্জমেন্টে পাবনার বিশিষ্ট লোক সবাই আসছে এবং আমি খুব খুশি হয়েছি। এই পরিবেশকে, এই পৃথিবীকে সবুজময় রাখার জন্য এই ধরনের কর্মসূচির কোনো বিকল্প নেই। পরিবেশে ভারসাম্য বজায় থাকবে এবং অক্সিজেনের কোনো স্বল্পতা হবে না এবং সর্বোপরি একটি সুন্দর পরিবেশ গড়ে উঠবে, আপনার একটা ক্লিন এবং গ্রিন পাবনা গড়ে উঠবে। সম্মিলিত প্রচেষ্টায় সারা দেশ সবুজে ভরে উঠবে প্রত্যাশা সব মহলের। আফরোজা হাসি, চ্যানেল আই। বহুমাত্রিক লেখক হুমায়ুন আজাদের 21তম মৃত্যুবার্ষিকী আজ। পল্লীপ্রেম, প্রগতিবাদিতা, ধর্মনিরপেক্ষতা, নারীবাদের পক্ষে এবং সামরিক শাসন ও একনায়কতন্ত্রের বিরোধিতা করে লেখার জন্য 1980 দশক থেকে পাঠকের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক হুমায়ুন আজাদের লেখায় রয়েছে কবিতা, উপন্যাস, সমালোচনা ও ভাষাবিজ্ঞান বিষয়ক গ্রন্থ, কিশোর সাহিত্য ও প্রবন্ধ সংকলন।
2004 সালের 27শে ফেব্রুয়ারি বাংলা একাডেমির বইমেলা থেকে বাসায় ফেরার পথে একদল সন্ত্রাসী তাকে ধারালো অস্ত্রে গুরুতর আহত করে। সুস্থ হয়ে ওঠার পর ওই বছরের 7ই আগস্ট একটি গবেষণা বৃত্তি নিয়ে তিনি জার্মানি যান। 5 দিন পর 12ই আগস্ট মিউনিখের ফ্ল্যাটে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। সংবাদের এই পর্যায়ে নিচ্ছে বিরতি, আর বিরতির পর জানিয়ে ফিরছি। কিরগিজ ক্লাব মুরাসের ম্যাচ দিয়ে ঢাকায় এএফসি চ্যালেঞ্জ লিগ ফুটবলে আবাহনীর অভিযান শুরু। বিকেলে হোম গ্রাউন্ডের সুবিধা কাজে লাগানোর লক্ষ্য আকাশী নীলরা। বিরতির পর আবারও আমন্ত্রণ। এবারে নিডল টাটা কৃষি সংবাদ। কয়েকদিনের বৃষ্টিতে জমিতে পানি জমায় গাইবান্ধায় আমন চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষক। অনুকূল আবহাওয়ায় বৃষ্টির পানিতে আমন চারা লাগানোয় অনেকটা স্বস্তিতে চাষিরা। বৃষ্টি নির্ভর আমন আবাদে ব্যয় সাশ্রয়ে লাভবান হবেন বলে আশাবাদী তারা। এবারে খেলার খবর। শেষ করার আগে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছি আরও একবার। ফেব্রুয়ারির মাঝামাঝিতে নির্বাচনে বাংলাদেশ প্রস্তুত বললেন প্রধান উপদেষ্টা। বিনিয়োগের আহ্বান জানিয়ে মালয়েশিয়ার সাথে প্রতিরক্ষা সহ 5 সমঝোতা সই। শেখ হাসিনার পক্ষে মামলা পরিচালনায় জেড আই খান পান্নার আবেদন নাকচ। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর মামলায় কেন আগ্রহ, ট্রাইব্যুনালের প্রশ্ন। ডাকসু নির্বাচনের মনোনয়ন ফরম বিতরণ শুরু। 18ই আগস্ট পর্যন্ত বিক্রি ও জমার দিন শেষ দিন 19শে আগস্ট। ধর্মের নামে বিভ্রান্তি ছড়িয়ে নির্বাচন বিতর্কিত করার ষড়যন্ত্র চলছে বিএনপির অভিযোগ। কোকো রাজনৈতিক প্রতিহিংসায় চিকিৎসা বঞ্চিত ছিলেন মন্তব্য। এবং সবুজে সাজায় বাংলাদেশ স্লোগানে পাবনায় প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ। পরিবেশ প্রতিবেশের টেকসই উন্নয়নে সহায়ক হবে আশা। দর্শক, এখনকার সংবাদ আয়োজন এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।